আমার প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থীরা যারা চতুর্থ বর্ষে আছেন তাদের উদ্দেশ্যেই আমি 40টি ওষুধ আলোচনা করার চেষ্টা করব এই বছরে, অর্থাৎ চতুর্থ বর্ষের ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি 19তম ওষুধ ডালকামরা নিয়ে আলোচনা করব, কি করে মনে রাখব এবং লক্ষণগুলো জেনে অথবা নতুন একটি পদ্ধতি শিখাবো কিভাবে আমরা ওষুধগুলোকে মনে রাখতে পারি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। লক্ষণই হোমিওপ্যাথিকের মূল চাবিকাঠি। চলে আসি তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম, আমাদের দেশে ষড় ঋতুর দেশ বলা হয়, অর্থাৎ আমরা যদি ওষুধগুলোকে এই ঋতুদৃষ্টে কিছু ভাগ করে রাখতে পারি তাহলে প্রয়োগ ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। সেই সুবিধা আমাদের অতীতের অভিজ্ঞ ডাক্তারেরা চিন্তাভাবনা করে নিশ্চিন্তে শরৎকালীন ওষুধ হিসাবে ডালকামরাকে নির্বাচন করিয়াছেন। অর্থাৎ দেখো, একটা লক্ষণ যদি মনে রাখে, আমরা যদি বলি শরৎকালীন ওষুধ ডালকামরা, তাইলে আমার মনে হয় অত্যুক্তি হয় না। অর্থাৎ শরৎকালে যত রকমের রোগী হোক না কেন, একমাত্র ডালকামরা দিয়েই আমরা সেবা দিতে পারি অথবা চিকিৎসা করতে পারি। কি সুন্দর হোমিওপ্যাথিকের ভাগগুলো! এই যে শরৎকালীন ওষুধ একমাত্র ডালকামরাই সমাধান। তাহলে কি শিখলাম তাহলে বোঝা যাচ্ছে অন্য ঋতুরও ওষুধ আছে। তাহলে এই ঋতুটা এত উল্লেখযোগ্য যে সেটা এত বেশি ব্যবহার এবং এত বেশি জেনে সেটাকে শরৎকালীন ওষুধ হিসাবে চিহ্নিত করেছে। তাহলে অন্য কালের ওষুধগুলো একটু আলোচনা করি, আমরা লক্ষণে চলে যাব। যেমন আমাদের প্রথম কাল থেকে শুরু যদি করি তাহলে গরমকালের ওষুধ ব্রায়োনিয়ার কথা মনে রাখতে পারি। অর্থাৎ গরমকালে অনেক সময় রোগগুলো ব্রায়োনিয়া দ্বারাই উপকার হয়। আচ্ছা, তারপরে বর্ষাকালে সচরাচর রাস্টক্স অথবা নেট্রাম সাল্ফ আমরা ওষুধটা প্রয়োগ করে আমরা উপকার পেতে পারি। তার অর্থ এই কথা নয় যে বর্ষা হলেই এটা হবে, শীত হলেই এটা, আমি সে কথা বলছি না। আমি বলছি বর্ষাকালের ওষুধ রাস্টক্স অথবা নেট্রাম সাল্ফ। তারপরে যদি বলি শরৎকালের ওষুধ, সেটা হলো ডালকামরা। শীতকালের ওষুধ যদি বলি অ্যাকোনাইট, অর্থাৎ শীতে অনেক সময় যেমন হিপাস সাল্ফ শীতে বাড়ে। এরকম ওষুধগুলোকে যদি আমরা ভাগ করে মনে রাখতে পারি তাহলে এই ওষুধের পরে এই ওষুধ আসতে পারে, হবে বলে কোনো কথা না। আমাদের যেন চিন্তা থাকে ষড় ঋতুর দেশে আমাদের 6টা কালের যেন ওষুধগুলো আমাদের মনে রাখতে পারি। তাহলে শীতের ওষুধ গেল, শীতের পরে আসে বসন্ত। সেই বসন্তের ওষুধ যদি আমি বলি সেটা হচ্ছে ল্যাকোসিস, অর্থাৎ ঠান্ডা গরম মিলেই সেই ল্যাকোসিস ওষুধটা আমরা মনে রাখতে পারি। কেন এই কথাটা বললাম? এই কথাটা বললাম এই 4-5টা ওষুধ যদি আমরা মনে রাখতে পারি, শীতকালীন ওষুধ, গরমকালীন ওষুধ, বর্ষাকালীন ওষুধ, বসন্তকালীন ওষুধ, তাহলে আমরা আমাদের মনে রাখার কৌশলটা আমরা শিখলাম। তাহলে যে কোনো রোগী হোক, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো বয়সেরই হোক, যদি শরৎকালে রোগ হয় আমরা চিন্তা করব ডালকামরার কথা। তাহলে এটা আবার কি কথা বললাম? এভাবে তো ওষুধ কি নির্বাচন করা যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে যত রকমের রোগের ট্রাভেলস হয়, নানা বর্ণের, বয়সের এবং সেখানেই আমরা ডালকামরা প্রয়োগ করব। অর্থাৎ শীত, বর্ষা শেষ হয়ে শীত আরম্ভ হচ্ছে, দিনে গরম, রাত্রে ঠান্ডা, এইরকম পরিস্থিতিতে পরেই শরৎকালীন ওষুধটা আমরা মনে রাখতে পারি। তাহলে চলে আসি যে কারণটা কি, লক্ষণগুলো কি। তাহলে 1 নম্বরে পেয়ে গেলাম, অর্থাৎ শরৎকালীন অসুস্থতাই সকল রোগের জন্ম হলে আমরা ডালকামরা ব্যবহার করতে পারি। আর কি একটা লক্ষণ একেবারে প্রকৃষ্ট, যেটা আমাদেরকে মনে না রাখলেই আমরা ডালকামরা ব্যবহার করতে পারবো না। তারপরে ঠান্ডা লাগিয়া প্রস্রাবের বেগ অথবা শ্লেষার প্রকোপ। ঠান্ডা লাগিয়া যদি বাড়ে, অর্থাৎ ভিজা ঠান্ডা যদি বাড়ে, তাইলে আমরা প্রস্রাবের বেগ যদি বাড়ে তাইলে আমরা ডালকামরার কথা মনে রাখতে পারি। উত্তাপ এবং অস্থিরতায় উপশম, অর্থাৎ গরমে তার উপশম হয়
এবং অস্থিরতাতেও সে আরাম থাকে, অর্থাৎ ভালো থাকে। তারপরে ঘাম বা চর্মরোগ চাপা পড়ে যদি কোনো রোগের সৃষ্টি হয়। তারপরে শীতকাতর। তারপর ঠান্ডা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া যদি কোনো রোগ বাড়ে, তাহলে আমরা ডাল কামড়ার কথা চিন্তা করতে পারি। তাহলে আর ভিজা মাটি বা জলীয় বায়ু, অর্থাৎ আমরা সেটা বর্ষাকালের শেষে যখন বাতাসে জলীয় বেশি থাকে তখনই সেটা হতে পারে, সেটা ন্যাট্রাম সালফার হতে পারে। অতিরিক্ত বর্ষায় সচরাচর আমরা ন্যাট্রাম সালফারের কথাই চিন্তা করব, তারপরে আমরা রাষ্ট্রস্রের কথা চিন্তা করতে পারি। তাহলে ভিজা মাটি বা ঠান্ডা লেগে যদি কোনো রোগ হয় তাহলে আমরা চিন্তা করব। হঠাৎ গরম থেকে ঠান্ডা যদি হয় তাহলে ডাল কামড়া আমরা ব্যবহার করতে পারবো। এটার সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে তো বললাম যে হিপার সালফে আমরা তুলনা করতে পারি। আমি একটু তাহলে লক্ষণগুলো বললাম, 4-5টা লক্ষণের কথা মনে রাখতে হলে কি কি? শরৎকালীন রোগ, ঠান্ডা লাগিয়া প্রস্রাব এবং শ্লেষার উপক্রম। তাহলে শ্লেষা বলতে আমরা কি বুঝলাম? ঠান্ডা লাগিয়া যেমন সর্দি, কাশি এগুলো, অথবা প্রস্রাবে যদি কোনো রকম ঠান্ডা লাগে বন্ধ হয়ে যায় অথবা কষ্ট হয়, তাহলেও আমরা সেটা ব্যবহার করতে পারি। উত্তাপ এবং অস্থিরতা উপশম, অর্থাৎ গরমে সে ভালো থাকে এবং অস্থিরতা তার রোগটা কমে। রোগ হলে সে হাঁটা চলাচল করলেই অনেকটা রাষ্ট্রক্সের মতো। তাহলে এই 4টা লক্ষণ আমরা মনে রাখতে পারি। তারপরে ঠান্ডা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, অর্থাৎ ঘরটা ভিজা, যেমন আমরা গোয়ালঘর অনেক সময় ভিজা থাকে, সেরকম যদি থাকে বর্ষাকালে সেই ঠান্ডা ঘরে যদি শুয়ে থাকে অথবা ফ্লোরে যদি কোনো কারণে শুয়ে ঠান্ডা লাগে, তাহলেও আমরা এই ওষুধের কথা মনে রাখতে পারি। ভিজা মাটি বা জলীয় বায়ুতে বর্ষাকালের যে ওষুধ, হঠাৎ করে গরম থেকে ঠান্ডা, তাইলেই এই কারণগুলো বা এই লক্ষণগুলো মনে রেখে আমরা দেখো, এই কারণ কয়েকটা মনে রাখলেই তুমি অনায়াসেই প্রয়োগ করতে পারবে। আর তো বলেই দিলাম শরৎকালীন রোগ, এই মনে রাখার কারণে অনেকগুলো সিজনের ওষুধগুলো আমরা মনে রাখতে আমাদের সুবিধা হয়ে গেল। তাহলে চলে আসি এর সঙ্গে সঙ্গে কী ওষুধের তুলনা হতে পারে। অর্থাৎ আমরা ওষুধের তুলনা ডাল কামড়ার সঙ্গে যদি আমরা তুলনা করি, কোষ্ঠিকামের তুলনা হতে পারে। তাহলে শীত, বর্ষা এবং ঠান্ডা যদি বাড়ে, আর কোষ্ঠিকাম তো শীতে বাড়ে লোকালাইজড এলাকা, বর্ষাও অনেক সময় বাড়ে যদি ঠান্ডা লাগে, কিন্তু শীতের ঠান্ডাটা তার প্রাধান্য বেশি। আর যেটা বললাম অ্যাকোনাইট, অর্থাৎ শুষ্ক আবহাওয়া, শীতকালের ওষুধ অ্যাকোনাইট। শুষ্ক আবহাওয়া মনে রাখতে হবে। হঠাৎ করে যদি শুষ্ক আবহাওয়া শরীরের কোনো রকমের ট্রাবল সৃষ্টি করে প্রথমেই দেখা যায়, তাহলে আমরা অ্যাকোনাইট প্রয়োগ করতে পারি। আর কি তুলনা হতে পারে? ব্যারেটা কার্বের সঙ্গে ডাল কামড়ার তুলনা হতে পারে, ন্যাট্রাম সালফ। তারপরে অ্যাকোনাইট, নাক্স এগুলোর সঙ্গে তুলনা হতে পারে, কারণ শ্লেষা যখন বৃদ্ধি হয় তখন হয়তো নাক থেকে হাসি বা শ্লেষা ঝরে এবং সর্দি কাশিগুলো হয়, এবং শরৎকালে ঋতু পরিবর্তনের জন্যই ঘটে থাকে। ঋতু পরিবর্তনে যে কোনো রোগই হোক, যেই অঙ্গ দুর্বল সেই অঙ্গ, অনেকের কান ব্যথা হতে পারে, অনেকের দাঁত ব্যথা হতে পারে, অনেকের চোখের পানি পড়তে পারে অথবা চোখের ট্রাভেলস দিতে পারে। কার কী রোগ হবে সেটা বলা যায় না, তবে বলা যায় শরৎকালে যার যেই রোগেই হোক আমরা প্রথমেই চিন্তা করব ডাল কামড়ার কথা। এটাই আজকের মূল প্রতিবদ্ধ বিষয়। অর্থাৎ যেত রকমের রোগ হোক আমরা চিন্তা করব শরৎকালীন রোগে পেলেই আমরা। আর একটা রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, চলে আসি তাহলে প্রত্যাশার যে রোগ। অর্থাৎ প্রত্যাশা কীরকম? ধরো সিজনেবল, অর্থাৎ প্রতি বর্ষায় সে কষ্ট পায়, প্রতি শরৎকালেই সে কষ্ট পায়। যে কষ্টটাই শরৎকালে সে পায় প্রতি বছর সেই শরৎকালের আগেই প্রস্তুতি নেয় যেন তার কোনো রকমের শরৎকালে কষ্ট না হয়। অনেকে শীতকালে কষ্ট পায়, শীতকালে যেন না হয়। অনেকে গরমে কষ্ট পায়, সেটা যেন না হয়। সব রুগী ভয় পায় তার রোগের কালকে অথবা যে সময় রোগী, সেই রকম ওষুধগুলোই আমরা অনেক সময় প্রত্যাশার পর্যায়ে বলি। অর্থাৎ যেই রোগ বারবার আসে কিন্তু আমরা চিকিৎসা করতে পারি না। তাহলে কার হয় এই যে প্রত্যাশা অথবা এই যে রোগগুলোর কথা বললাম, এগুলো কার হয়? সেগুলো হচ্ছে যার শরীরে শরিক বা অন্য মায়াজমের দোষ থাকে অথবা শরিকের থাকে, তাহলে সেগুলোই উচ্ছ্বাস। সেখানে সুন্দর করে হ্যানিম্যান বলে গিয়েছেন, অর্থাৎ
অর্থাৎ শরিক মায়াজমের উচ্ছ্বাস হচ্ছে তরুণ রোগ। অর্থাৎ এই যে বললাম এটা ওটা তরুণ রোগ। এই জন্যই শরৎকালীন যে ডাল কামড়া ওষুধ কথা বললাম এটার গভীরতা কিন্তু খুব বেশি। অর্থাৎ আমরা যদি অনেক সময় ব্রাইনিয়া, বেলেডোনা, রাস্টক্স, অ্যাকোনাইট এগুলো ফেল করলে গভীর ক্রিয়াশীল ওষুধগুলোর মধ্যে যদি খোঁজ করি তাহলে ডাল কামড়া 1 নম্বর শরিক এবং স্যাকোটিক মায়াজমের গভীরতাতে এই ওষুধটা কাজ করে। সুতরাং চলে আসি, আমরা তুলনামূলক আলোচনা শিখলাম, লক্ষণগুলো জানলাম, এখন চলে আসি কি কি রোগে কাজ করে। দেখো এই যে বললাম শরৎকালীন রোগ, তাহলে শরৎকালীন উদারম যদি হয় আমরা অনায়াসে চিন্তা করতে পারি। ঠান্ডা থেকে ঠান্ডা গরমে যদি রোগ হয় তাহলে আমরা চিন্তা করতে পারি। সর্দি, সেটাও ওই যে বললাম রোগ হলেই কোন কালে হলো, কেন হলো, এই কারণটা থাকলে আমরা এই ওষুধ দিয়া ভালো করতে পারি। তারপরে মাথা ব্যথা, অর্থাৎ এই যে বললাম শরৎকালীন মাথা ব্যথা যদি হয় তাহলে আমরা এই সিম্পল এই ডাল কামড়া দিয়েই আমরা রোগ নির্মূল করতে পারি। কাশি, চর্মদল, তারপরে আর যেটা বলি চর্মদল বলতে আমি এইটুকু বোঝাতে চাচ্ছি যে স্কিন ডিজিজও যদি শরৎকালে বাড়ে, আর সেখানে চর্মদল বলতে হঠাৎ করে ছোট ছোট ফোড়া হয় এবং আবার চলেও যায় তাড়াতাড়ি। যেহেতু এটা শরৎকালীন রোগ, এটা বেশি দিন থাকে না, অর্থাৎ অন্য সময় সেই রোগ দেখা যায় না। যদি শরৎকালে দেখা যায় চর্মরোগের তাহলে আমরা অনায়াসে সেটা প্রয়োগ করতে পারি। চিন্তা করতে হবে রোগীর এই যে কেসটা কি, রোগীর খবর নিতে হবে কোন কালে তার রোগটা বাড়ে, সেই হিসেবেও আমরা প্রয়োগ করে আমরা দিতে পারি, ওষুধ দিতে পারি। তাহলে আর যেটা বললাম মূত্রাশয়ের পীড়া, সিস্টাইটিস অর্থাৎ প্রদাহ, দেখো শরৎকালীন মূত্রাশয়ের প্রদাহের 1 নম্বর মেডিসিন হচ্ছে ডাল কামড়া। প্রশ্ন আসছে যে আমরা যে কেস টেকিং কথা বলি সেখানে যদি সুন্দরভাবে ওষুধগুলো নিতে পারি, অর্থাৎ কারণটা ব্যাখ্যা করতে পারি, তাহলে ওষুধ আমাদের আছে, অর্থাৎ ওষুধগুলো প্রয়োগ করলেই সকল রোগেই চলে যাবে। লক্ষ্য রাখতে হবে মায়াজম ছাড়া কোনো রোগের চিকিৎসা শেষ হয় না। হঠাৎ করে একটা সিমটমের ওষুধ দিয়ে আমরা সাময়িক উপশম দিতে পারি, কিন্তু মূল জায়গায় যদি আমরা চিকিৎসা না করি তাহলে রোগ বারবারই আসবে। তারপরে চলে আসি নাভিতে ব্যথা, নাভির চারদিকে, অথবা যদি সেখানে কোনো চর্মরোগ হয় তাহলেও আমরা ডাল কামড়া ব্যবহার করতে পারি। ব্রাইটিস রোগে তরুণ, দেখো মূত্রাশয়ের যত রকমের হঠাৎ করে কোনো রোগ যদি হয় দীর্ঘদিন না ভোগে তোমার কাছে আসে, তাহলে তুমি প্রথমেই শরৎকালে যদি আসে তাহলে তুমি ডাল কামড়া দিলেই এক বোতল বা 2 বোতল দিলেই ভালো হয়ে যাবে। কিন্তু রোগী চিকিৎসা একটু গভীরে, একটু কঠিনে। সেজন্যই বলি প্রাথমিক স্টেজে যে সকল রোগ পলিক্রাস সেগুলো। তাহলে বুঝলাম ডাল কামড়াও একটা পলিক্রাস, তার কারণ আমি রোগের আর নাম ধরলাম না। শরৎকালে যে কোনো রোগী হোক, এই যে রোগের কথা বললাম এই রোগগুলোর ওষুধ তুমি অনায়াসেই শরৎকালে ডাল কামড়া দিয়ে সেবা দিতে পারো। চলে আসি তারপরে যে ওষুধটা আমবাত, নিশ্চয়ই তোমরা বুঝো, যেটা রাক্সক্স অথবা আর্টিকা ইউরেন্স, তার সঙ্গে তোমরা ডাল কামড়াকেও যুক্ত করতে পারো যদি শরৎকালে সেটা হয়ে থাকে। দেখবে অনেক সময় আর্টিকা ইউরেন্সে কাজ করছে না, রাক্সক্সে কাজ করছে না, তখন যদি তুমি মনে রাখতে পারো এটা কোনো সিজনেবল অর্থাৎ শরৎকালের মেডিসিন কিনা, তাহলে তুমি ডাল কামড়া প্রয়োগ করতে পারো। কোমরে ব্যথা, অর্থাৎ ওই যে শরৎকালে যদি বাড়ে কোমরে ব্যথা তাহলে তোমাকে পক্ষাঘাত। এই যে কোষ্ঠীকামের কথা বললাম, কোষ্ঠীকামের কথা হচ্ছে শীতে ঠান্ডা যদি কোনো লোকালাইজড এলাকাতে তার প্যারালাইজ হয়, কিন্তু শরৎকালে যদি কোনো কারণে যদি প্যারালাইজড হয়, সেখানে গলায় ক্ষত হোক আর অন্য জায়গায় হোক, পক্ষাঘাত যদি হয় তাহলে ডাল কামড়া 1 নম্বর ওষুধ হিসাবে গণ্য হইবে। আর এটার গভীরতাও বেশি, কারণ যেহেতু মায়াজমের উপরে তার গভীরতা আছে। রক্ত আমসাও হতে পারে, অনেক সময় রক্ত আমসা যদি শরৎকালে হয়ে থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, আমরা ডাল কামড়া দিয়েই। আজকে এই আলোচনার কারণটাই হচ্ছে শরৎকালীন মেডিসিনকে মনে রাখার, তার সঙ্গে লক্ষণ, রোগ, তুলনা
তারপরে কিভাবে আমরা প্রয়োগ করব সেটাতে আমরা চলে আসি। তাহলে আমি জানলাম যে কালদৃষ্ট ওষুধকে মনে রাখা যায়। দেখো কতগুলো ওষুধের কথা বললাম, যদি এক একটা ওষুধ যদি আমরা প্রয়োগ করি তাহলে তরুণ রোগে অনায়াসে আমরা সহজেই চিকিৎসা করতে পারবো। কিন্তু সেই রোগটা যেন আর না আসে সেটার জন্য অনেক ভবিষ্যতে অর্থাৎ রোগ যেন না হয় সেটা জানতেই হোমিওপ্যাথিককে বুঝতে হবে। হোমিওপ্যাথিকের মায়াজম অথবা মায়াজমের উপরে যদি তোমার দক্ষতা না থাকে তাহলে কোনোদিন কোনো রোগের চিকিৎসা তুমি শেষ করতে পারবে না খালি একটা দুইটা তরুণ লক্ষণ মনে রেখে। অর্থাৎ যেই ওষুধটা এক একটা ওষুধের এক একটা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য দৃষ্টে অথবা একটা মাত্র লক্ষণ দৃষ্টে অনেক সময় আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, সেটা যে চিকিৎসা হয় না আমি সে কথা বলবো না, নির্মূল হবে না। সেই কারণটা যেই কারণের ওষুধ দিয়েছ সেই কারণটা চলে যাবে, কিন্তু তার শরিক মায়াজম অথবা সাইকোটিক বা সিফিলিটিক অথবা টিউবারকুলোসিস মায়াজম যদি থাকে রোগটা বারবারই আসবে। চলে আসি এবার প্রয়োগের কথা। একটা বদনাম আমার আছে, আমি নাকি প্রয়োগের কথা বলি না। কি দুর্ভাগ্য! প্রয়োগের কথা তো একদিনেই বলে দিয়েছি। M1 M2 থেকে শুরু করেন দিনে 3 বার 4 বার তরুণ রোগে, আর চিররোগে 2 বার বা 1 বার বা একদিন পর পর। এখানেই সমাধান। আর কেউ যেন কোনো দিন না বলে যে স্যার আপনি তো কোনো এই মাত্রা বা ডোজের কথা বললেন না, অর্থাৎ প্রয়োগের কথা বললেন না। আমি আজকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তরুণ রোগে দিনে 4-5 বারও ব্যবহার করা যায়, আরও ঘনমাত্রাও ব্যবহার করা যায়। কিন্তু চিররোগে মনে রাখতে হবে যে কোনো সময় রোগটা বেড়ে যেতে পারে। এই বাড়া থেকে মুক্তি পাওয়ার জন্যেই দিনে 2 বার বা 1 বার বা কাপিং করে অথবা একদিন পর পর অথবা সপ্তাহে 2 বার অথবা সপ্তাহে 1 বার। তাহলেও এই 50 শতাংশ পদ্ধতি আর যেন মাত্রা নিয়ে কারো যেন কোনো কিছু না থাকে। মাত্রা শক্তি মাত্রার উপরে অনেকের অনেক বক্তব্য আছে, বই আছে। সেই বইগুলো থেকে সংগ্রহ করে আমি মোটামুটি পৌঁছেছি যে 50 শতাংশ পদ্ধতি একমাত্র শক্তি মাত্রার সমাধান দিয়েছে। সেই কারণেই সবাইকে বলি যে শততম পদ্ধতিতে আসুন এবং এই 50 শতাংশ পদ্ধতিতে আসুন। এটা অন্তত শততমের 4 ভাগের 1 ভাগ কম সময়ে কাজ করে। আমরা যদি বিকে বসুর বা অন্যান্য বইগুলি পড়ি তাহলে আমরা দেখতে পাই ওনারা শততমেই করতেন, কিন্তু মাঝে মাঝে 50 শতাংশ পদ্ধতি করে ওনারা দেখতেন এবং প্রয়োগের সুবিধা জেনেই আমাদেরকে উপহার দিয়ে গেছেন বইগুলো। আমরা এখন এসে আর এসব চিন্তা না করে শক্তিমাত্রার সমাধান পেয়ে গেছি। আমরা 50 শতাংশ পদ্ধতি প্রয়োগ করব এবং মাদার আর শততম আমাদের করব না, আমি এমন কথা বলছি না। যারা করে থাকেন তাদেরকে বলবো 30-র উপরে কোনো ওষুধ সহজে ব্যবহার করার কথা চিন্তা করবেন না। নিশ্চিন্ত হয়ে হাই পাওয়ারের ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর হোমিওপ্যাথিকের বদনাম টানিয়েন না। ভাগ্য ভালো আমরা টেস্ট করে বলতে পারে না হোমিওপ্যাথির ক্ষতিটা কী, কিন্তু আমি যতগুলো রুগী পেয়েছি হাই পাওয়ার খেয়ে অনেক সময় কিম্বুত কিমাকারের লক্ষণ থাকে, আমরা কোনো লক্ষণই পাই না। সুতরাং হাই পাওয়ার ব্যবহার করার আগে বারবার ভাববেন। অযথা মানুষকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি নেই। হোমিওপ্যাথিক এই জন্যই কারো হাতে ভালো হয়, কারো হাতে ভালো হয় না। বদনামটা হোমিওপ্যাথির হয়। আমি বলি বদনাম আমার, অর্থাৎ আমি ডাক্তারি করতে পারি না, আমার দোষ, কিন্তু হোমিওপ্যাথিকের দোষ দেওয়া যাবে না। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র ওষুধটিকে ডালকামরা ওষুধটিকে অনেক সময় আমরা অন্য ওষুধ দিয়ে ভালো করে ফেলি গতিকেই ডালকামরার কথা চিন্তা করি না। এই কারণে চিন্তা করি না, রোগটা খালি সিজনেবল, অর্থাৎ শরৎকালীন ওষুধ হিসাবে সেটা ব্যবহার করা হয়ে থাকে বলেই আর অন্যরা এই ওষুধ ব্যবহার করে না। অন্য সাবস্টিটিউট ওষুধ দিয়ে ভালো হয়ে যায় ডালকামরার কথা কেউ চিন্তা করে না। তাহলে এটার বহুল ব্যবহার আশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।